রহমান রহিম। কুলিয়ারচর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি পদার্থবিজ্ঞান বিষয়ের উচ্চ মাধ্যমিক পর্যায়ে আলোচনা করব পদার্থের গাঠনিক ধর্ম নিয়ে। আমি মোহাম্মদ আলী খান, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, কুলিয়ারচর সরকারি কলেজ, কুলিয়ারচর, কিশোরগঞ্জ। গত ক্লাসে তোমাদের এই অধ্যায়ে স্থিতিস্থাপকতা নিয়ে আলোপ করেছিলাম। স্থিতিস্থাপকতা বিষয় বুঝাইছি, তারপর পীড়ন, বিকৃতি এগুলি বুঝাইছিলাম। বিভিন্ন রকম পীড়ন, বিকৃতি এগুলি আলোপ হয়েছে এবং হুকের সূত্র পড়াইছিলাম। এটা দিয়ে শেষ করছিলাম। হুকের সূত্রটা নিশ্চয়ই মনে আছে। হুকের সূত্রটা কি? যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতির সমানুপাতিক। এটা দিয়ে শুরু করব আজকে। অর্থাৎ আজকে শুরু করব আমি স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে। স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটা দিয়ে আজকের বিষয়। স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে? স্থিতিস্থাপক গুণাঙ্ক হইছে ওই হুকের সূত্র দিয়েই যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন তার বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ পীড়ন বাই বিকৃতি একটি ধ্রুব সংখ্যা। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক ই অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখন তুমি ক্লিয়ার করো স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে। এক কথায় মাথায় আমরা রাখলাম যে পীড়ন এবং বিকৃতির অনুপাতটা একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকেই বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। সুন্দরভাবে গুছিয়ে কিভাবে বলবো? যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতির অনুপাত সর্বদাই একটি ধ্রুব সংখ্যা হয়। এই ধ্রুব সংখ্যাকেই বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি হবে? বিকৃতির তো কোনো এককই নাই, তাহলে পীড়নের যে একক তারও সেই এককই হবে। অর্থাৎ পীড়নের একক কি? পীড়নের একক হচ্ছে তোমার নিউটন। এককটা হবে নিউটন পার মিটার স্কয়ার। পীড়ন একক নিউটন পার মিটার স্কয়ার বা নিউটন মিটার ইনভার্স 2। এটাই স্থিতিস্থাপক গুণাঙ্কের একক। এখন আসি আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক কি, পরিষ্কার হইল। এখন পীড়ন কত প্রকার? 3 প্রকার। বিকৃতি কত প্রকার? 3 প্রকার। তাহলে এদের অনুপাত কয় প্রকার আসবে? 3 প্রকার আসবে। সেই অর্থে স্থিতিস্থাপক গুণাঙ্ক 3 প্রকার। 3 প্রকার পীড়নের জন্য 3 প্রকার বিকৃতি আসে, আর এই 3 অনুপাতও 3 রকম আসবে। এই 3 রকম অনুপাতকে 3 রকম স্থিতিস্থাপক গুণাঙ্ক বলবো। আমরা একটা একটা করে আলোচনা করি। মনে করি একটা তারের দৈর্ঘ্য এল, যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। এইটার মধ্যে একটা বস্তু ঝুলাই দিলাম, একটা ভারী বস্তু ঝুলাই দিলাম, ঝুলতেছে। তাহলে কি হইল? কিছুক্ষণের মধ্যে এটা আদি দৈর্ঘ্য এটার থেকে কিছুটা বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। লম্বা হইল কতটুকু? ধরলাম এতটুকু। তাহলে এখন দেখো এই ঘটনাটা কি হইল? তারের আদি দৈর্ঘ্য কত ছিল? এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। আচ্ছা, এই এফ বল প্রয়োগ করার জন্য একটা ভারী বস্তু দেওয়াতে একটা বল প্রয়োগ হয়েছে। এফ বল প্রয়োগ করাতে ইহার দৈর্ঘ্যটা কিছুটা বড় হয়ে গেল। কতটুকু বড় হইল? এল। তাহলে আমরা পরিষ্কারভাবে বলতে পারি এর আদি দৈর্ঘ্য এল, এফ বলের জন্য দৈর্ঘ্য বৃদ্ধি হইল এল। তাহলে এই দৈর্ঘ্যের ক্ষেত্রে স্থিতিস্থাপক গুণাঙ্ক আমরা কি শিখছিলাম? স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে পীড়ন বাই বিকৃতি। এইখানে দৈর্ঘ্যের ব্যাপার হইছে, এই জন্য এটার নাম হইছে দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। এবং এই দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত যেটা বেরিয়ে আসবে সেটাই হইছে দৈর্ঘ্যের গুণাঙ্ক। দৈর্ঘ্য গুণাঙ্ক বা ইয়ং আবিষ্কার করছে বলে এটার নাম ইয়ং এর গুণাঙ্ক, এবং তার নাম অনুসারে ওয়াই দ্বারাই প্রকাশ করা হয়। তাহলে ইয়ং এর গুণাঙ্ক কাকে বলে?
দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুবরাশি। এই ধ্রুবরাশিকে বলা হয় ইয়াংয়ের গুণাঙ্ক। এইখানে খেয়াল করো, হিসাব নিকাশ করলে আমাদের কি আসে? দৈর্ঘ্য পীড়ন। পীড়ন জানি কিভাবে বের করে? পীড়ন এ ক্ষেত্রফলকে তোমার বল দ্বারা ভাগ করতে হয়, অর্থাৎ বলকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করতে হয়, একক ক্ষেত্রফলের বল পীড়ন। তাহলে এখানে বল কত? এফ, ক্ষেত্রফল কত? এ। তাহলে এখানে পীড়ন হয়ে গেল এফ বাই এ। আর দৈর্ঘ্য বিকৃতি কিভাবে বের করে? যে যতটুকু বড় হইল তার আদি দৈর্ঘ্য দ্বারা ভাগ করে দিতে হয়। তাহলে দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি আমরা এইভাবে লিখতে পারি, এফ বাই এ, এটা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, আর বিকৃতিটা এল বাই এল। আর এইটাকে যদি আমরা সোজা করে লিখি, এফ বাই এ, এই এলটা যাবে উপরে আর এলটা আসবে নিচে, এফ এল বাই এ এল। আবার এই যে এফ বলটা, এই বলটা তো এম জি এর সমান, এটা আমরা সবাই জানি। এফ বলটা কার সমান হবে? এম জি এর সমান। কাজে এফ এর বদলে আমি লিখতে পারি এম জি এল বাই, এর পরিচয় কি ছিল? এর পরিচয় ছিল তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি? পাই আর স্কয়ার দ্বারা এল। এই বামে কি আছে? ইয়াংয়ের গুণাঙ্ক ওয়াই। এই ক্ষেত্রে যদি এইভাবে বাস্তবতায় তোমাকে ইয়াংয়ের গুণাঙ্ক বের করতে বলে, তাহলে এই অক্ষরগুলির মান বসায় দিলে আমাদের ইয়াংয়ের গুণাঙ্ক বেরিয়ে আসবে এই ঘটনায়। অর্থাৎ যদি আমরা আর একটু পরিষ্কার করতে চাই, এমটা কি? যে বস্তু যে ঝোলায় দেওয়া হয়েছে তার ভর। জি কি? মাধ্যাকর্ষণ ত্বরণ। এল কি? আদি দৈর্ঘ্য। পাই তো জানি 3.14, আর হয়েছে এই তারের ব্যাসার্ধ, এল হয়েছে দৈর্ঘ্য বৃদ্ধি। এইগুলি বসায় দিলে আমরা এই ঘটনায় ইয়াংয়ের গুণাঙ্ক বের করে নিয়ে আসতে পারি। তাহলে একটা শিখলাম আমরা, দৈর্ঘ্য পীড়ন বা দৈর্ঘ্য বিকৃতিটা ভাগ করলে যেই গুণাঙ্ক পাওয়া যাবে সেই গুণাঙ্কটার নাম হচ্ছে ইয়াংয়ের গুণাঙ্ক। ঠিক আছে? তাহলে ইয়াংয়ের এইভাবে কিন্তু অঙ্ক আসবে ঠিক এই সূত্রের সাহায্যে, যে একটা তার থাকবে, তারকে লম্বা করলে এই ঘটনাটাই বিভিন্ন ভাবে বলে তোমাকে এইগুলি বের করতে হয়। এটা বের করতে বলবে, না এটা বের করতে বলবে, না এটা বের করতে বলবে। আমি এইগুলি পরিচয় আবার দিচ্ছি। বামে যে আছে তার নাম কি? ইয়াংয়ের গুণাঙ্ক। এমটা যে বস্তু ঝুলানো হয়েছে তার ভর, জি মাধ্যাকর্ষণ ত্বরণ। এলটা কি? এটা আদি দৈর্ঘ্য, এতটুকু দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য যেটা ছিল। আর পাই 3.14, আর যে তার নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করছি সেই তারের ব্যাসার্ধ। আর এই ছোট এলটা হয়েছে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছিল। ওই মানগুলি বসালে আমরা ইয়াংয়ের গুণাঙ্ক বের করতে পারি। এবার আসি আমি 2 নম্বরে। স্থিতিস্থাপক গুণাঙ্ক আমরা জানি 3 রকম। এক রকমের কথা আলোচনা হইল, ইয়াংয়ের গুণাঙ্ক। ইয়াংয়ের গুণাঙ্ক মানে দৈর্ঘ্যের ব্যাপার স্যাপার। এখন আমরা শিখব আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক কিভাবে? ওই একইভাবে গুণাঙ্ক মানে পীড়ন বাই বিকৃতি, আর আয়তনের জায়গায় সামনে আয়তন আসবে, আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। তাহলে আয়তন গুণাঙ্ক কাকে বলে? আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাতকে আয়তন গুণাঙ্ক বলতে পারি। এখন দেখো, যদি একটা বস্তু নেই যার আয়তন ভি, যার আয়তন ধরলাম ভি, এক বল প্রয়োগ করার এর আয়তন মনে করো হ্রাস পেয়েছে ছোট ভি পরিমাণ। যার আয়তন ছিল ভি, বল প্রয়োগ করলাম এফ, এক বল প্রয়োগ করে কি হইল? আয়তন কিন্তু ছোট হয়ে গেল, হ্রাস হয়ে গেল ভি পরিমাণ। তাহলে এই ঘটনা থেকে আমি আয়তন গুণাঙ্ক কিভাবে বের করব? আয়তন গুণাঙ্ক কিভাবে বের করে? যে পীড়ন, আয়তন পীড়ন, পীড়ন কিভাবে বের করবো? এখানে এক বল প্রয়োগ করা হয়েছে, যে বস্তু ছিল তার ক্ষেত্রফল ধরলাম এ, তাহলে ওই যে পীড়ন বেড়ে গেল, এক বলকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করলেই পীড়ন বেড়ে গেল। এখন বিকৃতিটা কিভাবে বের করব? কতটুকু হ্রাস পাইছে? ছোট ভি পরিমাণ। আগের ছিল কত? বড় ভি, এই হয়ে গেল। এইভাবে আয়তন গুণাঙ্ক বের করতে পারবো। অর্থাৎ কোনো বস্তুতে কত বল প্রয়োগ করা হলো, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত ছিল,
আয়তন কতটুকু ছিল এবং কতটুকু হ্রাস পেল বা বৃদ্ধি পেল। এখন এইটাকে যদি আমি আরেকটু গোছায় লিখি, এফ বাই এ, আর এই ভি চলে যাবে উপরে আর এই ছোট ভি আসবে নিচে। এই হলো ফাইনাল সূত্র। ঠিক আছে, তাহলে আয়তন গুণাঙ্ক কি হলো? এফ ভি বাই এ ভি, অর্থাৎ যতটুকু বল প্রয়োগ করা হইল আর যতটুকু আগে আদি আয়তন ছিল, আর নিচে হবে ওইটার ক্ষেত্রফল, বস্তুটার ক্ষেত্রফল এবং কতটুকু আয়তন বৃদ্ধি বা হ্রাস পেল। এখন তুমি আরেকটা জিনিস খেয়াল করো, এইখানে কি আছে? এফ বাই এ, অর্থাৎ বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফলকে আমি আবার চাপ দ্বারাও লিখতে পারি, পি। তাইলে সূত্রটা এরকম লেখা যাবে, পি, এইটুকুর বদলে কিন্তু পি এসে গেল, পি ইন্টু ভি বাই ছোট ভি। এটাই ফাইনাল সূত্র, আয়তন গুণাঙ্ক শেষ হইল। ঠিক আছে, তাহলে গুণাঙ্ক কয় রকম শিখলাম আমরা? গুণাঙ্ক 3 রকমের মধ্যে আমাদের 2 রকম শেখা হইল। একটা হলো দৈর্ঘ্যের গুণাঙ্ক, দৈর্ঘ্যের গুণাঙ্ককে আবিষ্কারকের নাম অনুসারে তাকে বলা হয় ইয়াংয়ের গুণাঙ্ক। এখন 2 নম্বরটা শিখলাম আয়তন গুণাঙ্ক, এবং আয়তন গুণাঙ্কের হিসাব নিকাশ করে দিলাম, একটা ফর্মুলা বের করে দিলাম। এই ফর্মুলা অনুসারে আমরা আয়তন গুণাঙ্ক বের করতে পারি। এবার আসো তৃতীয়টা। তৃতীয়টার নাম কি? তৃতীয়টার নাম হয়েছে তোমার ব্যবর্তন গুণাঙ্ক। ব্যবর্তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক আমি লিখে নাই, ভি দ্বারা, ছোট ভি দ্বারা, আয়তন গুণাঙ্কটা বি দ্বারা প্রকাশ করে। আচ্ছা, আর ব্যবর্তন গুণাঙ্কটা সাধারণত এন দ্বারা প্রকাশ করে। আচ্ছা, তাহলে এই ব্যবর্তন গুণাঙ্ক ইকুয়াল টু কি লিখতে পারি আমি? ব্যবর্তন গুণাঙ্ক এন ইকুয়াল টু কি লিখতে পারি? যে কোনো গুণাঙ্ক মানে কি? যে কোনো গুণাঙ্ক মানে পীড়ন বাই বিকৃতি। এখানে আমরা ব্যবর্তন গুণাঙ্ক বের করতেছি, কাজে এখানে হয়ে যাবে ব্যবর্তন গুণাঙ্ক, ব্যবর্তন পীড়ন বাই ব্যবর্তন বিকৃতি। তাহলে ব্যবর্তন গুণাঙ্ক কাকে বলে? ব্যবর্তন পীড়ন বাই ব্যবর্তন বিকৃতিকেই বলা হয় ব্যবর্তন গুণাঙ্ক। আমি আবার স্পষ্ট করতেছি, পীড়ন বাই বিকৃতি, পীড়নকে বিকৃতিটা ভাগ করলেই স্থিতিস্থাপক গুণাঙ্ক বেরিয়ে আসে। আর সামনে তুমি ব্যবর্তন, যদি ব্যবর্তন নিয়ে আমরা হিসাব নিকাশ করি, যে ব্যবর্তন পীড়ন এবং ব্যবর্তন বিকৃতির এই অনুপাতটা বের করি, তাহলে এটা বেরিয়ে আসবে ব্যবর্তন গুণাঙ্ক বেরিয়ে আসবে। এখন যে কোনো একটা পৃষ্ঠের মধ্যে যদি আমি এফ বল প্রয়োগ করি, যে কোনো একটা পৃষ্ঠে যদি আমি এফ বল প্রয়োগ করি, এফ বল প্রয়োগ করি, এফ বল প্রয়োগ করার জন্য যদি ইহার মোচড় হয় থিটা, বা ব্যবর্তন কোণের পরিমাণ হয়ে যায়, চেঞ্জ হয়ে যায় থিটা পরিমাণ, তাহলে আমি কি লিখতে পারি? ব্যবর্তন পীড়ন কিভাবে লিখব? এফ বাই এ, পীড়নটা হয়ে গেল, আর বিকৃতি এখানে কত? থিটা। এই থিটা দ্বারা ভাগ করলেই বেরিয়ে আসবে তোমার ব্যবর্তন গুণাঙ্ক। এবার আসো আমরা আবার একটু পরিষ্কার করে নেই প্রথম থেকে। আজকের আলোচ্য বিষয় ছিল কি? স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক মানেই হয়েছে যে পীড়ন এবং বিকৃতির অনুপাতটা, পীড়ন এবং যে কোনো পীড়ন, সেটা দৈর্ঘ্য পীড়ন হইতে পারে, আয়তন পীড়ন হইতে পারে, ব্যবর্তন পীড়ন হইতে পারে, পীড়ন এবং বিকৃতির যে অনুপাত পাওয়া যায়, সেই অনুপাতটা একটা ধ্রুব রাশি হয়। এই ধ্রুব রাশিটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। আর পীড়ন বা বিকৃতির অনুপাতটাই স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে পীড়ন কত রকম? 3 রকম। বিকৃতি কত রকম? 3 রকম। তাহলে তাদের এই অনুপাত কত রকম পাওয়া যাবে? তাদের অনুপাত 3 রকম পাওয়া যাবে। এই জন্যই স্থিতিস্থাপক গুণাঙ্ক 3 রকম আছে। প্রথম রকমটা কি বলছিলাম? প্রথম রকমটা বলছিলাম যে দৈর্ঘ্যের ব্যাপার স্যাপার, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, এই জন্য ওইটাকে বলা হয় দৈর্ঘ্য গুণাঙ্ক বা ইয়াংয়ের গুণাঙ্ক। দ্বিতীয়টা আয়তন পীড়নকে আয়তন বিকৃতিতে ভাগ করছিলাম, সেই জন্য বেরিয়ে আসছিল আয়তন গুণাঙ্ক। আর তৃতীয়টা আমরা যে বোর্ডে যা আছে এখন, ব্যবর্তন পীড়নকে ব্যবর্তন বিকৃতি দ্বারা ভাগ করছি, এই জন্য বেরিয়ে আসছে
ব্যবর্তন গুণাঙ্ক। তাহলে আজকের বিষয় কিন্তু এটাই ছিল, স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং ইহার প্রকারভেদ। আমি আশা করি এই 3 রকমের গুণাঙ্ক তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এই অধ্যায়ে আর যা বাকি আছে সেগুলি আমি আস্তে আস্তে সামনের ক্লাসগুলিতে শেষ করার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই বাসায় থাকবে, বের হবে না, বের হবে না, বের হবে না, প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবে না। সামনে ঈদ আসছে, ঈদের সামনে